একটা মেয়ে যে বাড়ি থেকে বেরিয়েছিল তো অফিস যাওয়ার জন্য, কিন্তু সে সেখানে পৌঁছতেই পারল না। 50 দিন ধরে পুলিশি তল্লাশির পরেও তাদের হাতে কিছুই আসলো না। তারা মেয়েটাকে খুঁজেই পেল না। তদন্তে পুলিশের হাতে লেগেছিল একটা গাড়ি, যেটাতেও তেমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু হ্যাঁ, গাড়ি থেকে পাওয়া গেছিল 1 ফোঁটা রক্ত। এই 1 ফোঁটা রক্তই পুরো কেসটাকে সলভ করে দিয়েছিল। কিন্তু কিভাবে জানবো এই ভিডিওটা পুরো দেখুন। আর ক্রাইম স্টোরি বেঙ্গলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এই রকম রহস্যময় অপরাধের গল্পগুলো জানার জন্য। তো বন্ধুরা, গল্পটা ছিল মুম্বাইয়ের কীর্তি ব্যাস নামে একটি মেয়ের, যার বয়স ছিল মাত্র 28 বছর। কীর্তি তার পরিবারের সঙ্গে মুম্বাইয়ের গ্র্যান্ড রোডে অবস্থিত ভারতনগর অ্যাপার্টমেন্টে থাকতো। পড়াশোনা শেষ করার পর কীর্তি মুম্বাইয়ের আন্ধেরি ওয়েস্টের বি ব্ল্যান্ড সেলুনে কাজ করা শুরু করে। সেখানে কীর্তি ফাইন্যান্স ডিপার্টমেন্টে কাজ করত। সেখানে তার স্যালারিও খুব ভালোই ছিল। প্রতিদিনের মতো 16ই মার্চ 2018 সকাল 9টার সময় অফিস যাওয়ার জন্য বেরিয়েছিল কীর্তি। গেটের বাইরে আগে থেকে দাঁড়িয়ে থাকা দুই বন্ধুর সাথে তাদের গাড়িতে করে অফিস চলে যায় কীর্তি। এরপর বেলা 11টার সময় কীর্তির মা কীর্তির ফোনে ফোন করে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড জানার জন্য, কারণ তার আগের দিন কীর্তি ওয়াইফাইয়ের পাসওয়ার্ড চেঞ্জ করেছিল। কিন্তু কীর্তির ফোন বন্ধ জানায়। কীর্তির মা ভাবে যে ফোনের ব্যাটারি ডেড হয়ে গেছে হয়তো, তাই তিনিও বেশি কিছু না ভেবে নিজের কাজে লেগে যান। এরপর সন্ধ্যা হয়, কীর্তি বাড়ি আসার টাইম পেরিয়ে যায়। কীর্তি প্রতিদিন যে টাইমে বাড়ি আসতো তার থেকে 3 ঘন্টা বেশি সময় পেরিয়ে যায়, তাও কীর্তি বাড়ি আসে না। এরপর স্বাভাবিকভাবেই কীর্তির বাবা মার মনে দুশ্চিন্তা হতে শুরু হয়, কারণ একা মেয়ে, রাত হয়ে যাচ্ছে তাও বাড়ি ফিরছে না। এরপর কীর্তির বাবা মা কীর্তির অফিসে ফোন করে এটা জানার জন্য যে কীর্তি সেখান থেকে বেরিয়ে গেছে কিনা। কিন্তু তারা যেটা শোনে সেটা আরও চিন্তার। অফিস স্টাফ জানায় যে কীর্তি আদৌ অফিসেই আসেনি। বাবা মার চিন্তা এবার বিশাল ভয়ে পরিণত হয়। তারা আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবাইকে ফোন করে এটা জানার জন্য যে কীর্তি তাদের বাড়িতে গেছে কিনা। তাদের কাছ থেকেও তারা কীর্তির কোনো সন্ধান পায় না। চিন্তা করতে করতে কীর্তির বাবা মা আশেপাশে খোঁজার জন্য বেরোয়, তাও কীর্তিকে কোথাও খুঁজে পায় না। রাত পেরিয়ে সকাল হয়ে যায়, তাও কীর্তি বাড়ি ফেরে না। এরপর কীর্তির বাবা মা সকালে মুম্বাইয়ের বিবি রোড পুলিশ স্টেশনে গিয়ে কীর্তির মিসিং রিপোর্ট লেখায়। মিসিং রিপোর্ট লেখানোর পর পুলিশও দ্রুত কীর্তিকে খোঁজার কাজে লেগে যায়। প্রথমে পুলিশ কীর্তি যেখানে কাজ করত সেখানে যায় জিজ্ঞাসাবাদ করার জন্য। কীর্তি সম্বন্ধে বিভিন্ন তথ্য সংগ্রহ করে। এছাড়াও কীর্তির বন্ধুদেরও জিজ্ঞাসাবাদ করা হয়। বন্ধুদের জিজ্ঞাসাবাদে দুই বন্ধু সিদ্ধেশ তামানকর ও খুশি সাজমানি পুলিশকে জানায় যে যেদিন কীর্তি গায়েব হয়েছিল সেই দিন অফিসে আসার সময় তারা তাকে লিফট দিয়েছিল। রাস্তায় আসতে আসতে কীর্তি তাদেরকে গ্র্যান্ড রোড স্টেশনের কাছে নামিয়ে দেওয়ার জন্য বলে। তার নাকি কারোর সাথে দরকার ছিল। সিদ্ধেশ ও খুশির এই বয়ান পরীক্ষা করার জন্য পুলিশ কীর্তির বাড়ির সামনের সিসিটিভি ফুটেজ চেক করা শুরু করে। সিসিটিভি ফুটেজেও দেখা যায় 16ই মার্চ 2018 কীর্তি যখন সকাল 9টার সময় অফিসের জন্য বেরোচ্ছিল, ঠিক তখন গেটের সামনে আগে থেকে সিদ্ধেশ ও খুশি দাঁড়িয়েছিল গাড়ি নিয়ে। সেই গাড়িতে বসেই অফিসের জন্য রওনা দেয় কীর্তি। দুই বন্ধু সিদ্ধেশ ও খুশি যতটা পেরেছিল পুলিশকে সাহায্য করছিল কীর্তিকে খোঁজার জন্য। যেহেতু শেষবারের মতো কীর্তিকে সিদ্ধেশ ও খুশির সাথে দেখা গেছিল, তাই পুলিশের মনেও তাদের নিয়ে কিছুটা সন্দেহ ছিল। তদন্তে তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ না পাওয়ায় পুলিশ তাদের এগেনস্টে কোনো কড়া পদক্ষেপ নিতে পারে না। এদিকে সিদ্ধেশ ও খুশি যথেষ্ট সাহায্য করছিল পুলিশকে। তারা নিজেরাও ফেসবুক, ইনস্টাতে ক্যাম্পেনও চালায় খুশির মিসিং নিয়ে। কোনো প্রাইম সাসপেক্ট পুলিশের হাতে আসছিল না, যাকে কেন্দ্র করে কেসটাকে আগানো যেত। এদিকে খবরটা বনে আগুন লাগার মতো চারিদিকে ছড়িয়ে পড়তে শুরু করলো, কারণ বিপ্লব সেলুনটি ছিল বলিউড অভিনেতা ফারহান আখতারের প্রাক্তন স্ত্রীর। যখন অনেক দিন ধরে কীর্তির কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না, তখন তার বন্ধুবান্ধব ছাড়াও অভিনেতা ফারহান আখতার নিজেও সোশ্যাল মিডিয়াতে কীর্তির মিসিং নিয়ে ক্যাম্পেইন চালায়, লোককে বলে কীর্তিকে খুঁজে দেওয়ার জন্য। এরপর অনেক দিন পর যখন পুলিশ ব্যর্থ হয় কীর্তিকে খুঁজে বার করতে, তখন 5ই এপ্রিল 2018 মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের হাতে তুলে দেওয়া হয় কেসটিকে। সিবিআই কেসটিকে হাতে নেওয়ার পর আবার গোড়া থেকে তদন্ত শুরু করে। সিদ্ধেশ ও খুশি শেষবারের মতো কীর্তির সাথে থাকায় ক্রাইম ব্রাঞ্চ তাদেরকেই মূল সাসপেক্ট বলে চিহ্নিত করে ও আবারও তাদের বয়ান রেকর্ড করে। তারা আগে পুলিশের কাছে যে বয়ান দিয়েছিল, ক্রাইম ব্রাঞ্চের কাছেও তারা সেম বয়ান দেয়। তাদের কথা মতো সিদ্ধেশ ও খুশি কীর্তিকে গ্র্যান্ড রোড স্টেশনের কাছে ছেড়ে দিয়েছিল শেষবারের মতো। তারপর তাদের কথার সত্যতা যাচাইয়ের জন্য ক্রাইম ব্রাঞ্চ গ্র্যান্ড রোড স্টেশনের কাছে সমস্ত সিসিটিভি ফুটেজ চেক করা শুরু করে, কিন্তু কোনো সিসিটিভি ফুটেজে তাদের গাড়ি ধরা পড়ে না। তারপর সিবিআই আবার সিদ্ধেশ ও খুশিকে ডাকে তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য যে তোমরা তো বলেছিলে কীর্তি গ্র্যান্ড রোড স্টেশনের কাছে নেমেছে, তাহলে তোমাদের গাড়ির
কোনো সিসিটিভিতে ধরা পড়েনি কেন? তখন সিদ্ধেশ ও খুশি ক্রাইম ব্রাঞ্চের অফিসারদের জানায় কীর্তি তো বলেছিল গ্র্যান্ড রোড স্টেশনের কাছে নামবে, কিন্তু সে তার কিছুটা আগেই নেমে গেছিল, কারণ সেখানে কারো সাথে তার দরকার ছিল। যেহেতু দুজনে তাদের বয়ান চেঞ্জ করেছিল, তাই ক্রাইম ব্রাঞ্চের সন্দেহটা তাদের উপর আরও জোরালো হয় এবং তাদের উপর 24/7 নজরদারি করা হয়, কিন্তু কোনো সন্দেহজনক কিছু পাওয়া যায় না। এদিকে 50 দিন পেরিয়ে গেছিল, কিন্তু কীর্তিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারপর হঠাৎ পুলিশের হাতে এমন একটা প্রমাণ লাগে যা সব সমস্যার সমাধান করে দেয়। মূলত যে গাড়িতে সিদ্ধেশ ও খুশি কীর্তিকে শেষবারের মতো নিয়ে গেছিল, পুলিশ সেই গাড়ির ফরেনসিক তদন্ত করে, আর তাতে জানা যায় গাড়ির ডিকিতে মাত্র 1 ফোঁটা রক্ত পাওয়া গেছে, যা ডিএনএ টেস্ট করে পুলিশ কীর্তির বাবা মার ডিএনএর সাথে তা সম্পূর্ণ ম্যাচ হয়ে যায়, যার মানে ওই 1 ফোঁটা রক্ত কীর্তির ছিল। এই শক্ত প্রমাণটা পাওয়ার পর ক্রাইম ব্রাঞ্চ আবারও সিদ্ধেশ ও খুশিকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকে, কিন্তু তারা প্রথম থেকে যা বলে আসছিল তা রিপিট করছিল বারবার। তারপর পুলিশ সেই 1 ফোঁটা রক্তের কথা জিজ্ঞাসা করে সিদ্ধেশ ও খুশির কাছে, যেটা তাদের গাড়ির ডিকি থেকে পাওয়া গেছিল। তারা এবার তোতলাতে শুরু করে। এবার পুলিশ কিছুটা শক্তি দেখায় আর তারা সব সত্যটা বলতে বাধ্য হয়। সত্যিটা শুনলে আপনিও হয়তো অবাক হয়ে যাবেন। আসলে বি ব্ল্যান্ডে কীর্তি ফাইন্যান্স ম্যানেজারের কাজ করত, আর তার নিচের পোস্টে সিদ্ধেশও খুশিও কাজ করত। সিদ্ধেশ সেখানে প্রায় 10 বছর ধরে কাজ করছিল, কিন্তু গত কয়েক মাস ধরে সিদ্ধেশ তার কাজ কমপ্লিট করতে পারছিল না, যার জন্য কীর্তি সিদ্ধেশকে নোটিশ দেয় 1 মাসের জন্য, যে যাতে সে তার কাজে উন্নতি করতে পারে, আর তাকে বলে 1 মাসের মধ্যে হয় কাজে উন্নতি করো, নাহলে অফিস ছাড়তে হবে তোমাকে। এরপর 1 মাস পার হয়ে যায়, তাও সিদ্ধেশ তার কাজে উন্নতি দেখাতে পারেনি, বরং আরও খারাপ করতে থাকে। এদিকে 42 বছরের খুশি বিবাহিত ছিল, কিন্তু অফিসে 28 বছরের সিদ্ধেশের সাথে তার একটা রিলেশনশিপও ছিল। সে যখন জানতে পারলো সিদ্ধেশের এই নোটিশের ব্যাপারে, সে তখন রেগে গেল। 1 মাস সময় শেষ হয়ে আসছিল, তারাও বুঝতে পারছিল সিদ্ধেশের কাজটা আর থাকবে না, তাই তারা চেয়েছিল শেষবারের মতো কীর্তিকে বোঝানোর। তাই তারা 15 এপ্রিল রাতে কীর্তিকে ফোন করে পরের দিন কীর্তিকে তাদের সাথে অফিসে যাওয়ার জন্য রিকোয়েস্ট করে। কীর্তি অফিস কলিগ ভেবে রাজি হয়ে যায়। তারপর পরের দিন যেমন কীর্তি বেরোয়, সেই সময় সে অফিসে বেরিয়েছিল। সিদ্ধেশ ও খুশি তাকে পিক আপ করে গেট থেকে। প্রথমে তারা তাকে রিকোয়েস্ট করে সিদ্ধেশের কাজটা রাখার জন্য, কিন্তু কীর্তি জানায় সেই সব সিদ্ধান্ত অফিস মিটিংয়ে নেওয়া হবে, সে বিষয়ে পার্সোনালি কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। এটা শোনার পর তাদের মধ্যে একটা ঝামেলা শুরু হয়। ঝামেলাটা এতই বাড়ে যে তারা গাড়িটিকে একটা ফাঁকা জায়গায় নিয়ে যায়, তারপর কীর্তির সাথে হাতাহাতি করতে থাকে। হাতাহাতি এতটাই বেড়ে যায়, তারা কীর্তির ওড়না দিয়ে কীর্তির গলা পেঁচিয়ে শ্বাসরোধ করে গাড়ির ভিতরেই হত্যা করে। হত্যা করার প্ল্যানটা তাদের মনে আগে থেকেই ছিল। কীর্তির মৃত্যুর পর তারা কীর্তির বডিটাকে লুকাতে প্ল্যান করে। তারা এমনকি কীর্তির বডিটাকে গাড়িতে রেখে তারা সারাদিন অফিসে কাজও করেছিল। তারপর সন্ধ্যায় তারা গাড়িটাকে একটা ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে কীর্তির বডিটাকে টুকরো টুকরো করে বিভিন্ন জায়গায় ফেলে দেয়, যাতে কেউ খুঁজে না পায়, আর পেলেও ম্যাচ করতে না পারে। তারপর তারা বডিটাকে লুকানোর পর পাশের একটা কার ওয়াশিং সেন্টারে যায়। সেখানে ভালো করে গাড়িটাকে ভিতরে বাইরে পরিষ্কার করে, যাতে কোনো প্রমাণ না থাকে। তারপর সিদ্ধেশ ও খুশি কীর্তিকে খোঁজার মিথ্যে এই নাটকটা করে, কিন্তু বলে না ভগবানের মার শেষবারে 1 ফোঁটা রক্ত তাদেরকে ধরিয়ে দিল। তারা ভালো করে পরিষ্কার করতেই পারলো না গাড়িটিকে, 1 ফোঁটা রক্ত ডিকিতে লেগেই ছিল। এই পুরো সত্যিটা সামনে আসার পর পুলিশ সিদ্ধেশ ও খুশি সাহজবাণীকে গ্রেপ্তার করে জেলে পাঠায়। এমনকি পুলিশ খুশি ও সিদ্ধেশকে নিয়ে কীর্তির সেই বডি খোঁজার জন্যও যায়, যেখানে তারা বডিটাকে ফেলে দিয়েছিল, কিন্তু সেখানে অনেক তদন্ত করার পরেও তার বডিটাকে আর খুঁজে পাওয়া যায়নি। তারপর এই কেসটা কোর্টে ওঠে, 6 বছর চলে মুম্বাই সেশন কোর্টে। তারপর কীর্তির খুনের জন্য সিদ্ধেশ ও খুশিকে দোষী সাব্যস্ত করে তাদের যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করে বিচারপতি এমজি দেশপান্ডে। এরপর হয়তো তারা হাইকোর্টে যাবে, হাইকোর্টের পরে তারা হয়তো সুপ্রিম কোর্টে আপিল করবে। এখন লম্বা প্রসিডিং চলবে, তারপরে হয়তো তাদের সাজা হবে। তো বন্ধুরা, গল্পটা শুনে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর যদি গল্পটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। আজ আসি, দেখা হবে নেক্সট ক্রাইম স্টোরিতে। ধন্যবাদ।